ইতিহাস যা বলে জাতীয় নির্বাচনের আগে ভোট এবং জোট হাত ধরাধরি করে হাঁটে। এবারও তেমনটাই হলো, জোট হলো এবং নাম দেওয়া হলো গণতান্ত্রিক সংস্কার। আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল, এবং আছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু ধারণা নিতে চাই এই গণতান্ত্রিক সংস্কার জোট এই সম্বন্ধে যতটুকু তথ্য জানা যায়। ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আপনারা নতুন জোট তৈরি করেছেন, শুভকামনা নিশ্চয়ই আপনাদের জন্য। এবং এই জোটটা অনেক আগে হওয়ার কথা ছিল। আমরা দেখেছি নানা রকমের বৈঠকের পর বৈঠক, মতভেদ হওয়া, তারপর সেখান থেকে একমত হওয়া, একটু সময় নিয়ে তারপর আপনারা যাত্রা শুরু করলেন। কয়েকটা বিষয় ছোট ছোট করে একটু জেনে নিতে চাই। প্রথমত, এই জোটের মধ্যে আদর্শিক দিক থেকে আপনারা এক হলেন, নাকি শুধু নির্বাচনে পারফর্ম করা, সেখানে জেতার জন্য আপনারা এক হলেন? এ ব্যাপারটা একটু স্পষ্ট করবেন। অনেকে জানতে চাইবেন নিশ্চয়ই যে যেহেতু তিনটা দল এক হয়ে গেল, জোট তৈরি হলো একটা, এখানে আসলে নেতৃত্বের জায়গাটাতে কে থাকবেন, সেটা নির্বাচনটাই হবে কি করে, আসলে কে নেতৃত্বটা দেবে সংক্ষেপে? জি, আমরা তো লম্বা সময় ধরেই এই তিনটা দলের যারা নেতৃত্বে রয়েছেন, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার, আমরা এই তিন দলের নেতৃত্ব কিন্তু আজকে গত 1 বছর ধরে নয়, 5 বছর ধরেই কিন্তু আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। বিভিন্ন আন্দোলনে কিন্তু আমরা একসাথে কাজ করেছি। যেরকম কোটা সংস্কার আন্দোলনে হয়েছে, সরকার এর আগের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে কিন্তু আমরা একসাথে বিভিন্ন সময় নেতৃবৃন্দরা কাজ করেছে এই তিনটা দলে। তো সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে অনেক আগে থেকেই। তো এই জায়গা থেকে আমি মনে করি যে সেই জায়গাতে আমাদের কোনো সমস্যা নেই। এবং আমাদের চিন্তার দিক থেকে, আদর্শ দিক থেকে যদি বলেন, আমাদের রাজনীতির বয়ানগুলো কিন্তু মোরলেস সেম। আমরা কিন্তু বলছি আমরা সমস্যার সমাধানের রাজনীতির কথা বলছি, আমরা পলিসি কেন্দ্রিক রাজনীতির কথা বলছি, আমরা একটি সেন্ট্রিস্ট মধ্যমপন্থা রাজনীতির কথা বলছি। এই একই কথাগুলো কিন্তু তিনটা রাজনৈতিক দল গত 5 বছর ধরে বলে আসছিল, রাষ্ট্র সংস্কার এবং এবি পার্টি এবং এনসিপি গঠনের পর থেকে কিন্তু এটা বলে আসছিল। তো সেখানে আমাদের আদর্শের জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে কিন্তু অমিল নেই, বরং অনেক বেশি মিল আছে। আমরা এই উদ্যোগটা অনেক আগেই শুরু করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা চেয়েছিলাম এখানে আরো অনেক দলকে যোগ করার জন্য, তাদেরকে সাথে নিয়ে জোটটা করার জন্য। কিন্তু একটা লম্বা সময় পার হয়ে গিয়েছে, অনেকে এখানে আসেনি, বাট আমরা এখনো আশাবাদী তারা আসবেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি আদর্শের জায়গা থেকে কোনো সমস্যা নেই। ইন টার্মস অফ নেতৃত্বের ব্যাপারে আমরা বলেছি আপাতত এই জোটের মুখপাত্র হিসাবে নাহিদ ইসলাম থাকবেন, কিন্তু আমরা একটা জয়েন্ট নেতৃত্ব এখানে চাচ্ছি, যে তিনটা দলই নেতৃত্বে এখানে সিদ্ধান্ত যেগুলো আসবে জোটের ব্যাপারে জয়েন্টলি এখানে আসবেন, বাট মুখপাত্র হিসাবে আপাতত নাহিদ ইসলাম এখানে থাকবেন। অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে প্রথমত আপনারা একসাথে একটা বড় আন্দোলনে মাঠে ছিলেন, সামনে থেকেই আপনারা নেতৃত্ব দিয়েছেন, তার মানে ইতোমধ্যেই আপনারা আদর্শিক দিক থেকে এক, কাজেই নির্বাচনটা এখন তারা সামনে রাখছেন, যেখান থেকে আপনারা এগিয়ে যাবেন। যেটা বিষয়ে একটু জানতে চাই, মানে এই দলটা যখন একটা জোটে পরিণত হলো এবং আমরা দেখেছি আন্দোলনের সময় ঘুরে ফিরে এনসিপির যারা শীর্ষ নেতৃত্বে আছেন, নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, তাদেরকে আমরা দেখেছি এবং সাধারণ মানুষ তাদেরকে খুব কাছ থেকে আসলে দেখে মোটামুটিভাবে তাদের পক্ষে সমর্থন দিয়েছে। এনসিপির রোড শোতে আমরা সেটা দেখেছি। আবার আজকেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবি পার্টির যিনি শীর্ষ একজন নেতা, তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এই যে দুটো বিপরীত জিনিস, আমরা দুটো বিপরীত সাইকোলজি আমরা দেখলাম। আপনারা যখন এক হয়ে গেলেন, তখন সেই মানুষগুলো কনফিউজ হবে কিনা যে তারা কাকে বেছে নেবে, এনসিপি নাকি এবি? সেটার জন্য আমরা আমাদের জোটটা করা হয়েছে, যেন আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে আমরা আমাদের যখন নির্বাচনে যাব আমাদের চিন্তাগুলো জানি, আমাদের স্বপ্নগুলো একসাথে বলতে পারি। তিনটা দলের আলাদা তিনটা ইশতেহার থাকার চেয়ে বরঞ্চ জোটের মধ্যে যদি একটা ইশতেহার থাকে, সে একটা ইশতেহার নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই, সেক্ষেত্রে মানুষের কাছে পৌঁছানো খুব বেশি আমাদের জন্য সম্ভব বলে আমরা মনে করি। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যে নতুন রাজনৈতিক জোট করার আমাদের একটা অভিপ্রায় থাকার কারণটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনীতির কথা আমরা বলে এসেছিলাম, সেই নতুন রাজনীতি কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। তো সেটার কারণেই তাদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। আমরা সেই জায়গা থেকেই মনে করেছি আমাদেরও ভুল ত্রুটি রয়েছে গত 1-1.5 বছরে, সেই নিজেদের পর্যালোচনা আমরা করেছি। সেখান থেকে আমাদের মনে হয়েছে যে নতুন যে যাত্রাটা আমরা শুরু করতে চাই, নতুন যে রাজনীতি আমরা নিয়ে আসতে চাই, যেখানে পলিসির কথা হবে, সেখানে সমস্যা সমাধানের কথা হবে, সেখানে ক্ষমতা এবং আধিপত্যের কথা থাকবে না, যেখানে ধরেন আমি আরেকটা দলের বিপরীতে থাকার কারণে তাকে আমি
হামলা করব, মামলা করব, হেনস্থা করার চেষ্টা করব, সেগুলো থাকবে না। এগুলো থেকে বের হয়ে এসেই আমরা একটি নতুন ধারার রাজনীতি দেখাতে চাই, নিয়ে আসতে চাই। এবং একটা বড় অংশ যারা ভোটার রয়েছেন এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, হ্যাঁ, তারা জানেন না কোন দলকে ভোট দিবেন, আমরা চাচ্ছি তাদের কাছে আহ্বান করব, না তাদের এটা কাছে এটা আমরা ঠিক যাব, আছে, এটা আমাদের ঠিক আছে স্বপ্ন নিয়ে, ব্যারিস্টার আমাদের ইচ্ছা। আব্বাস, আপনি খুব চমৎকার করে আসলে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, আগেও করেছেন এখনো করলেন যে আপনারা আসলে কি চান এবং আপনারা যে যা চান সেটা আসলে খুবই স্পষ্ট, আপনারা যে পরিবর্তনটা আনতে চান। আমি যেই বিষয়টা মানে জানার চেষ্টা করছিলাম যে আজকে এবি পার্টির শীর্ষ নেতা তাকে হেনস্থার শিকার হতে হলো এবং এর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস হাসনাদের যে আন্দোলনে কিছু জনসমর্থন আগে থেকে ছিল, অর্থাৎ দুটো বিষয়ে মানুষ কনফিউজ হয়ে যেতে পারে কিনা যখন আপনারা একসাথে হবেন, কাকে রেখে কাকে বর্জন করবেন বা ছেড়ে দেবেন। যাই হোক, একটা অ্যান্সার পেলাম। পরবর্তীতে আপনার কাছে যখন আসবো তখন আরেকটা ছোট্ট বিষয়টা জানার চেষ্টা করব যে অনেকে এটা বোঝাতে চান, এই ন্যারেটিভটা তৈরি করেন যে আপনাদের এবি পার্টির কথা বলার সুর অনেকটা জামাতে ইসলামের সাথে মিলে যায়, কাজে এটা জামাতে ইসলামের আর একটা দল কিনা, এরকম একটা ন্যারেটিভ আছে, সেটাও ব্যাখ্যা দেবেন আশা করি। ফজলে হুদা বাবুল, আপনি শুনলেন পুরো বিষয়টা এবং আপনি বসিয়ান রাজনীতিবিদ, বিএনপির মতো বড় দলে গুরুত্বপূর্ণ আসনে আছেন এবং আপনি নিজেও একজন প্রার্থী দলটির পক্ষ থেকে। নতুন আরেকটি রাজনৈতিক জোট তৈরি হলো, প্রথমত আপনার পর্যবেক্ষণ এবং আপনার জায়গা থেকে নির্বাচনের আগে এরকম জোট কি ধরনের ভূমিকা রাখতে পারে, প্রভাব ফেলতে পারে, কি বলবেন? ধন্যবাদ ৭১ টিভিকে আবারও আমাকে সংযুক্ত করবার জন্য, এবং আপনার ৭১ টিভির মাধ্যমে আমি সারা দেশবাসীর কাছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ, মানে ওনার সিটি স্ক্যান হয়ে গেছে, রেজাল্ট ভালো। আমি দেশবাসীর কাছে আবারও দোয়া চাচ্ছি। যে যে প্রশ্নটা করেছেন, প্রথমে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে রাজনীতিতে তারা একটা জোট করেছেন, এই জন্য তাদেরকে অভিনন্দন। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিএনপি বিশ্বাস করে। তারা তাদের যেসব কথা, যেমন বারবার বলছিলেন যে মঞ্জু ভাইকে শুনছিলাম যে বারবার বলছিলেন নতুন নতুন নতুন, ৫-৬বার উনি নতুন উচ্চারণ করেছেন। আমাদের প্রিয় ভাই আব্বাস ভাইও বললেন কয়েকবার যে নতুন যাত্রা, নতুন ধারার রাজনীতি। হ্যাঁ, এটা অবশ্যই তারা তাদের কথায় মানুষ আস্থা নিয়ে আসলে, মানুষ তাদেরকে ভোট দিলে তারা ক্ষমতায় আসবে, এতে বিএনপি সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এটা বিএনপির স্ট্যান্ড। আর ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড হচ্ছে যে এই যে নতুন ধারার রাজনীতি তারা যে করতে চান, আমি মনে করি যে তারা সফল হবেন এবং তার রাজনীতিতে আমাদের গুণগত পরিবর্তন আনবার জন্য তারা কার্যকর ভূমিকা রাখবেন। অতীতে যা হয়েছে, এনসিপিকে নিয়ে যেসব কথা এসেছে, সামনে আসবে না বলে আশাবাদী। আর যে প্রশ্নটা আপনি করেছেন যে জামাতের সাথে লিঙ্ক আপ, হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবেই যে সবাই জানে যে মঞ্জু ভাই জামাতের প্রোডাক্ট, উনি নিজেও বলেন উনি জামাত থেকে বহিষ্কৃত বা বের হয়ে আসা মানুষ। আর এটাও একটা বাজারে গুঞ্জন আছে যে এনসিপির অনেক ছাত্র নেতায়, গুঞ্জন কেন, আমাদের একজন টকশো করেন ডাক্তার সায়ন্তন, উনি তো একদম মেইন স্ট্রিম মিডিয়াতে টকশোতে বলেছেন, ওনাকে ডাক্তার তাহের সাহেব জেলখানায় বলেছেন যে আপনারা কি নাহিদ সাহেবকে চিনেন কি, নাহিদকে চিনেন কি না, বলে হ্যাঁ চিনি, বলে ও কিন্তু আমাদের ছেলে, ওকে আমরা টেক কেয়ার করি। কাজেই এটা আমি আশা করব না এরকম যে এটা জামাতের বি টিম হবে। আমি আশা করি তারা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখবে। যে কথাটা বলছিলেন আব্বাস ভাই, সেটা হচ্ছে যে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করবেন, পলিসি নিয়ে কাজ করবেন, সংস্কার হ্যাঁ একটা চলমান প্রক্রিয়া তারা করবেন, এবং সেটা যদি বেটার হয় জনগণের কাছে, জনগণ যদি সেটা অ্যাকসেপ্ট করে, জনগণ তাদের পক্ষে রায় দিবে। এটা বিএনপির রাজনীতির আদর্শ। যে আদর্শের বাইরে এসে কথা বলবার কোনো প্রয়োজনীয়তাও এখানে নেই। তবে এটা যেন এরশাদের মতো না হয়, নতুন বাংলাদেশ গর্ব মোরা নতুন করে আজ শপথ নিলাম, সো নতুন করে শপথ নিয়ে যেন সেই স্বৈরাচার এরশাদের মতো কোনো কার্যক্রমে না জড়িত হয়। অভিনন্দন জানাই আবারও এবি পার্টিকে, এনসিপিকে এবং রাষ্ট্র আন্দোলনে। হ্যাঁ, এবং যারা এই জোটটা তৈরি করেছে তারা প্রত্যেকে কিন্তু এই বার্তাটা দিয়েছে যে তারা ইয়াং, তারা ভুল করতেই পারে কিন্তু তারা সে ভুল থেকে শিখবে এবং এক ভুল দ্বিতীয়বার তারা করবে না, এরকম একটা প্রতিশ্রুতি তারা দিয়েছে। আমি একটু ছোট করে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান আপনার কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। একটা বিষয় একটু বলবেন, মানে
একটা জোট তৈরি হওয়ার পর নানা রকমের মেরুকরণ থাকে, পরিকল্পনা থাকে, নিশ্চিতভাবে আপনারাও সেই পথে হাঁটবেন, একটা ভালো পরিকল্পনা নিয়ে হয়তো আপনারা এগোচ্ছেন, কিন্তু যেই তকমাটা গায়ে লেগে যায় সেখান থেকে বেরোনোটা ইম্পর্টেন্ট। অনেকে হয়তো প্রতিপক্ষ হয়তো এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে যে আপনারা জামাতে ইসলামী বি টিম, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কোন কোন জায়গাটাতে আপনারা কাজ করবেন? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যদি নির্বাচনে বিএনপির সঙ্গে আপনাদের কোনো সমঝোতা জায়গা তৈরি হয়, আপনি তাদের সঙ্গে কি জোট করতে পারবেন, বা আপনাদের এই গণতান্ত্রিক সংস্কার জোট কি বিএনপির সাথেও একীভূত হতে পারে কিনা? জামাতের ভিকটিমটা তো আমরা মনে করি এটা একটা পলিটিক্যাল ট্যাগরা আমাদের বিরোধীরা তো ব্যবহার করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা শুরু থেকেই বলে এসেছি, আমরা যখন এবি পার্টি গঠন করি, আমাদের চিন্তা, আমাদের যেমন জামাত ইসলাম হচ্ছে একটা ধর্মীয় রাজনৈতিক দল, কিন্তু আমরা বলেছি কিন্তু আমরা কিন্তু ধর্মীয় রাজনৈতিক দল আমরা নই। যেমন ধরেন জামাতের স্লোগানে আপনারা পাবেন তারা আল্লাহর আইন চায়, সত্যের শাসন চায়। আমাদের চিন্তা ভাবনা আপনি দেখবেন, আমরা কিন্তু শুরু থেকেই বলেছি আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, এবং আমরা সেখানে স্বাধীনতার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা আমরা কিন্তু নিয়ে এসেছি। তা আমাদের কার্যক্রম, আমাদের বয়ান, আমাদের রাজনৈতিক পথ চলা পুরোটাই ভিন্ন। কিন্তু এই জামাতের বি টিমটা আমাদের ব্যাপারে ট্যাগ সবসময় লেগে থাকে, কিন্তু এটা আমরা কিভাবে ট্যাকেল দিব, যেটা আমরা গত 5 বছর দিয়ে এসেছি। ট্যাকেল দেওয়ার কাজ হচ্ছে আমাদের কাজের মাধ্যমে আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করব, আমাদের পলিসি কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে আমরা চেষ্টা করব, আমরা পজিটিভ রাজনীতির মাধ্যমে আমরা সেটা চেষ্টা করব। আলটিমেটলি আপনারা যদি দেখেন যে এবি পার্টি গঠনের পরে এবং এনসিপি গঠনের পরে আপনি দেখবেন সবচেয়ে বেশি কিন্তু আমরা হেনস্থার শিকার হয়েছে কিন্তু জামাত শিবিরের অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে। তারা কিন্তু আমাদেরকে যেভাবে আপনি দেখবেন অনলাইনে কিন্তু আমাদেরকে গালাগালি করেছে, আমাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করেছে। তার মানে এটা কোনোভাবেই কিন্তু জামাতের বি টিম বা সি টিম নয়, এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, এবং এই জোটটা একটা স্বতন্ত্র রাজনৈতিক জোট। আমরা আমাদের স্বপ্ন দেখি, পরিকল্পনা দেখি, আমরা মনে করি আমাদের এটা একটা আমাদের সরাতে পারবো। আর বিএনপির সাথে জোটের যদি শূন্য সুযোগ থাকে বা সেরকম আলোচনা হয়, জোটের ব্যাপারে আমরা আমাদের মধ্যে যেটা আলোচনা আমরা করেছি যে আমরা জামাত অথবা বিএনপি কোনো দলের সাথে আপাতত জোটের জন্য চিন্তা করছি না, বাট একটা চিন্তা আমাদের মাথায়, আমরা এখনো চিন্তার জায়গাতে আছে, এটা কোনো সিদ্ধান্ত বুঝতে পারছি, চিন্তার জায়গাতে আছে, যেটা একেবারে শেষ সংবাদ সম্মেলনের শেষে যে এই কথাটা বলা হচ্ছিল যে আপাতত আপনারা বিএনপি জামাতের সঙ্গে জোট নিয়ে আপাতত ভাবছেন না। ফজলে হুদা বাবুল, একটা বিষয় একটু বলবেন, তরুণদের এই দলটা কিন্তু বারবার বলছে যে তারা আসলে বিএনপি জামাতের বাইরে গিয়ে তৃতীয় একটা শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, এবং তারা মনে করে যে সাধারণ মানুষ আসলে সেটাই প্রত্যাশা করে যে তৃতীয় একটা শক্তি আসুক। মানে বিষয়টা একটু বলবেন, আদৌ কি তেমন পরিস্থিতি আপনি দেখছেন যে তৃতীয় শক্তির উদ্ভব হবে এবং মানুষজন তার জন্য অপেক্ষা করছে? সংক্ষেপে আমরা আশাবাদী। না, আমি এটা ফজলে হুদা বাবুলের কাছে জানতে চাইছিলাম। জি, ফজলে হুদা বাবুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এটা আপনার কাছে জানতে চাইছিলাম যে তরুণদের দলটা বলছে যে তারা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, এবং তারা মনে করে যে সাধারণ মানুষও সেটা চায়। আপনি সেটা মনে করেন কিনা যে হ্যাঁ, সাধারণ মানুষ তৃতীয় শক্তি চায় এবং তারাই তৃতীয় শক্তি হতে যাচ্ছে তরুণরা? দেখুন, মানুষ কি চাই এটা আমি কি মনে করব, কারণ আমার তো কোনো গবেষণা নেই যে আমি বলবো এটা। আর এই দলকে মানুষ কতটুকু গ্রহণ করবে বা কতটুকু ছেড়ে দিবে সেটা আমার মনে হয় নির্বাচনের মাধ্যমে বের হয়ে আসবে। তার আগে এই সম্পর্কে মন্তব্য করা খুবই কষ্টকর, খুবই মানে অপ্রয়োজনীয় আমি মনে করছি। তারপরও ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, বাংলাদেশে আসলে অনেক রাজনৈতিক দল, কতগুলো আমি জানি না, 70 না 80 না 65 না 95, আমার ধারণা নেই, কারণ এটা বলা খুব মুশকিল। আমার এক কলিগও দেখলাম, এক সময় চাকরি করতাম একসাথে, তো ওই দিন দেখলাম যে সেও একটা দলের চেয়ারম্যান। আমি ভাবলাম বাহ, তো খুবই ভালো। কাজে এই যদি একটা তৃতীয় শক্তির সত্যি সত্যি উদ্ভব হয় এখানে, তারা যদি দাঁড় করে থাকতে পারে এবং তারা যদি দেশের স্বাধীনতা, জুলাই অভ্যুত্থান, সাধারণ মানুষ, পলিসি, মানুষের জন্য রাজনীতি, মানুষ যদি তাদের ম্যানিফেস্টো অ্যাকসেপ্ট করে, অবশ্যই এটা দেশের জন্য কল্যাণকর আমি মনে করি। এবং আমি আশা করি, আমি শুরুতেই এই কারণে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। বিএনপির সাথে জোটের ব্যাপারে আপনি একটা কথা বলছিলেন, এই ব্যাপারে আমি একটু আগবাড়েই বলতে চাই, কারণ আমি চাই এই যে যারা আমাদের ছোট ভাইয়েরা, ব্যারিস্টার আব্বাস আমাদের চেয়ে বয়সে অনেক ছোটই হবেন, তো ওনারা যখন এসেছেন রাজনীতিতে, আমি ব্যক্তিগতভাবে চাই তারা রাজনীতিতে টিকে থাকুক, নিজ শক্তির উপর টিকে থাকুক। এবং সেটা আপনি জানেন যে বিজেপি এক সময় 3টা আসন পেয়েছিল ভারতে,
তো ওই যে আমাদের দেশের রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্যটা আমি দেখি কি জানেন, আমি কিন্তু দলের বাইরে এসে কথা বলছি, আজ ব্যক্তি হুদা বলছি, প্লিজ এটাকে ওইভাবে দলীয়ভাবে কোট আনকোট করবার অবশ্যই একটু সংক্ষেপে, জি জি। তো আমি বলছি যে তারা যদি তাদের ম্যানিফেস্টো নিয়ে নিজেরা দাঁড় হতে পারে পরগাছা না হয়ে, সেটাই ভালো। আমার তো এইটাই আশা ছিল, এবি পার্টির সাথেও যাবে না এনসিপি। কেন যাবে? এনসিপির একটা স্বতন্ত্র বোধ ছিল, তো এনসিপি তো একটা নিজ হ্যাঁ, একটা আপনি আন্দোলনের এটা স্পষ্ট মাধ্যমে করেছেন গড়ে এবং উঠলো। শুরুতে আসলে আপনি সেই শুভকামনার জায়গাটা দিয়েছেন, পাশাপাশি বেশ কিছু আদর্শিক দিক নিয়েও পরামর্শ দিলেন। আমার হাতে সময় থাকলে আমি আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু যেটা আসলে জানতে চাইবার যে কনফিউশনগুলো দূর করার প্রয়োজন ছিল সেটা বোধহয় কিছুটা করা গেছে। আপনি দুজনকেই ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।